গাবতলী, যাত্রাবাড়ি, এই তিনটি টার্মিনালকে সরানোর জন্য আজ থেকে 5 বছর আগে একটি পরিকল্পনা হয়েছে যে এই তিনটি টার্মিনালকে যদি সরিয়ে নেওয়া যায় নির্দিষ্ট দূরত্বে, এবং কোনটি কোন জায়গায় সরিয়ে নেওয়া হবে সেটিও কিন্তু বলা হয়েছে। বলার পরে সেটিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা এটি উপস্থাপন হয়েছে, হ্যাঁ সরানো হবে। এরপরে সিটি কর্পোরেশন উনি যেটা বলছিলেন যে সমন্বয়হীনতা আমাদেরকে কিন্তু সব পরিকল্পনাকে পথে বসিয়ে দিচ্ছে, আমাদের সব বিনিয়োগকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই সমন্বয়হীনতা। যেটি আমি বলছিলাম সেটি হলো যে এই তিনটি সহ আরেকটি হলো আপনার যেটা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, এই চারটিকে সরাতে লাগবে। এই চারটিকে সরানোর জন্য সিটি কর্পোরেশন কি করেছে, জমি চেয়েছে। কার কাছে জমি চেয়েছে? রাজুকের কাছে। এখন রাজুকের কাছে জমি চেয়েছে 5 বছর। আমি জানি না নগর পরিকল্পনা নিয়ে উনি কাজ করছেন, উনি অর্থনীতি নিয়ে হর হামেশাই নিত্য নতুন গবেষণায় যুক্ত হচ্ছেন, কিন্তু এই 5 বছরে সেটির কোনো একটি ফাইল কতদূর গড়িয়েছে বলা মুশকিল। কারণ একটি এক্সাম্পল যদি আমি বলি, যে একটি বাস স্ট্যান্ডকে সরানোর জন্য বলা হয়েছে ঝিলমিলের ওখানটাতে জায়গার জন্য রাজুকের কাছে চাওয়া হয়েছে কত, 20 একর সম্ভবত জমি চাওয়া হয়েছে। টোটাল 4টি স্ট্যান্ডকে সরানোর জন্য 80 একর জমির কথা বলেছে, তার মধ্যে 20 একর ঝিলমিলে। এখন যে রাজুকের কাছে চাওয়া হয়েছে, যে জায়গা চাওয়া হয়েছে, এটি নিয়ে আলোচনা হয়েছে, একমত হয়েছে, কিন্তু সেই জায়গায় দেখা গেছে যে ঝিলমিল সেটিকে প্রকল্প আকারে, ঝিলমিল প্রকল্পের মধ্যে প্লট করে সেটিকে বিক্রি করে দিয়েছে। তা আপনি এখানে সিটি কর্পোরেশন করছে পরিকল্পনা বাস স্ট্যান্ড সরানোর জন্য, আর সেটিকে আপনি প্লট করে বিক্রি করে দিচ্ছেন। সমন্বয়হীনতা কাহাতক আপনি এবার দেখেন। তো এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, সমন্বয়হীনতা যদি আমাদের না কাটাতে পারি। নগর পিতার কথা বলেছেন, আমি যদি একজন নগর পিতার কথা বলি, দুজনকে, ঢাকা শহরের দুজনকে বাদ দিয়ে একজনকে নিয়ে আমি যদি বলি, আনিসুল হক, উনি অনেক কিছু ভেবেছেন, নির্বাচনের আগেই উনি অনেক পরিকল্পনা দিয়েছেন। আমি নিশ্চিত করে বলতে পারি আনিসুল হকের সাথে একাকি যদি আপনি কেউ কথা বলতে চান, উনি মাথায় হাত দিয়ে বসবেন, কারণ উনি যেখানে এগোচ্ছেন সেখানেই বাধাগ্রস্ত হচ্ছেন, পারছেন না। হয়তো বা পারবেন, কতটুকু পারবেন সেটি আমরা অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। কিন্তু এই একটি জায়গা। আরেকটি জায়গা হলো আপনি এই যে রেলপথ নৌপথের কথা বলেছেন, আমাদের রেলপথ আপনার মিটার গেজ থেকে ব্রড গেজ, মিটার গেজ যেখানে যেটাতে হওয়ার কথা সেটি শুধু শুনছি। আমরা বগি কিনছি, আমরা ইঞ্জিন কিনছি, ইন্ডিয়া আমাদেরকে টাকা দিচ্ছে, আমাদেরকে বিনিয়োগ করছে, আমাদেরকে বিনিয়োগ সহায়তা করছে, বা আমাদেরকে গ্রান্ট দিচ্ছে, অনুদান দিচ্ছে। সেটি কি? আমরা ইন্ডিয়া থেকে বগি নিয়ে আসছি, কিন্তু এই বগি কোথায় কাজে লাগবে, কি কাজে লাগবে, সেটি আমরা একটা ডেমো ট্রেনে দেখলাম যে কোথায় চলাচল করবে। সেটি এতটাই অপরিকল্পিত একটি ইনভেস্টমেন্ট, এবং সরকারের পরিকল্পনা কিভাবে এসছে সেটি সাফোকেশন, কেউ চলতে পারে না। এরপরে দেখা গেল সেটি জাদুঘরে ঢুকে গেছে, একরকম জাদুঘরে ঢুকে যাওয়ার কথা, সেটি আর দেখা যাচ্ছে না। গেল আপনার রেলের কথা। আপনি উনি যেটি বলেছেন, আমাদের ঢাকার এমন একটি জায়গা, 4 ঘিরে নদী, এই নদীকে, এই সার্কেলকে ইউজ করার জন্য কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি, অনেক ডাক ঢোল টেলিভিশনে, অনেক আনুষ্ঠানিকতার মাধ্যমে সেটিকে যাত্রা হয়েছে, কিন্তু সেটি কি আর হয়েছে? সেটি আর হয়নি। সেই সার্কেল কিন্তু আর কাজে লাগেনি। ওটি যদি হতো, ওটিকে যদি ইফেক্টিভ করা যেত, তাহলে কিন্তু আজকে আর এই ঢাকা শহরের ভিতরের যে যানজটের চিত্র বলছেন সেটি থাকতো না। আপনি দেখবেন যে উত্তরা থেকে বা টঙ্গী থেকে এখন অনেক সচেতন নাগরিক, যাদের 1টা 2টা 3টা গাড়ি তাদের গ্যারেজে পড়ে আছে, তারা কিন্তু এয়ারপোর্ট থেকে বা টঙ্গী থেকে ট্রেনে ওঠেন, কমলাপুরে এসে নামেন। তারা জানেন যে আমি 1 ঘন্টায় পৌঁছাতে পারবো, তারা এটি জানেন যে আমি ট্রেনে চললে 1 ঘন্টায় পৌঁছাতে পারবো, কিন্তু গাড়িতে উঠলে 2.5 ঘন্টা 3 ঘন্টায় পারবো কিনা তারা এখন কিন্তু সেটি করছেন। ট্রেনের যদি আমরা, সেই ট্রেন পর্যাপ্ত আছে? সেই ট্রেন পর্যাপ্ত নেই। আপনি যদি ট্রেনের কথা বলেন, আমি কালকেই বাংলাদেশ টেলিভিশনে রেলমন্ত্রীর একটা ইন্টারভিউ শুনছিলাম, উনি কথা বলছিলেন, উনি এই করেছেন সেই করেছেন, উনি চমৎকার চমৎকার বলছিলেন, প্রধানমন্ত্রীকে বেশ বাহবা দিচ্ছিলেন। অবশ্যই প্রধানমন্ত্রী বাহবা পাওয়ার যোগ্য। প্রধানমন্ত্রী পরামর্শ দিচ্ছেন, নীতি সহায়তা দিচ্ছেন, অর্থের যোগান দিচ্ছেন, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জন্য একজনকে XYZ কে দায়িত্ব দিয়েছে। উনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর গুণগান গাওয়ার জন্যই ব্যস্ত। কিন্তু আপনি এই যে রেলের ভাড়া 2 গুণ থেকে 3 গুণ করা হলো, আপনি একটি ট্রেনে, একটি বগিতে যদি আপনি ওঠেন, আপনি যদি ফার্স্ট ক্লাসের যাত্রী হন, আপনি শোভন বাদই দিলেন, আপনি এসির যাত্রীও যদি হন, আপনি একটি সিটে ভালো মতো বসার মতো কোনো আয়োজন আছে কিনা?
সেটি কি দেখবার কেউ আছে? জি, আবার আসবো। জনাব ইকবাল হাবিব, সুলতান মাহমুদ সাহেব সমন্বয়ের কথা বলছিল, আসলে সমন্বয়টা হচ্ছে না কিসের জন্য? এবং আমরা আপনাদের দেখছি যে দীর্ঘদিন ধরে আপনারা যানজটের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আপনারা কাজ করার চেষ্টা করছেন, সবার কাছে তুলে ধরার চেষ্টা করছেন, এর অর্থনৈতিক যে ভয়ঙ্কর ক্ষতি সেটাও বর্ণনা করছেন, কিন্তু দেশের নীতি নির্ধারণের পর্যায়ের ভয়াবহ চিত্রটা দেখে সে কাজটা হচ্ছে না কেন? তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এবং আমি অর্থনীতির মনসুর সাহেবের কথা শুনছিলাম, মাহমুদ সাহেবের কথা শুনছিলাম, এবং আমি মনে করি যে আমি সাথে সাথে সেই সিদ্ধান্ত নিলাম এই তিনটা বিষয় আজকে তুলে ধরা দরকার। একটি হচ্ছে অগ্রাধিকার। এই যে মাল্টি মোডাল স্টেশনের কথা উনি যেটা বলছিলেন না, আসলে আমাদের বাস স্ট্যান্ডগুলোকে সরিয়ে মাল্টি মোডাল স্টেশন তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। কেন? যে কথা প্রথমে বলছিলাম, অযুত সম্ভাবনার এই শহরে নদীপথ, সড়ক পথ এবং রেলপথ তিনটাকে একীভূত করে আমরা যদি স্টেশনগুলো বানাতে পারি, তবে যেই লোকটি ঢাকার বাইরে থেকে আসছেন অথবা ঢাকা থেকে ছেড়ে চলে যাবেন, তিনি একটি থেকে আরেকটি, আরেকটি থেকে আরেকটি যে একটা সচল গতিশীল মোবিলিটি তৈরি করতে পারেন, ডিসবার্সমেন্ট যেটাকে বলে। এবং সেই পরিকল্পনা কিন্তু স্ট্র্যাটেজি ট্রান্সপোর্ট প্ল্যান অনুযায়ী তৈরি করা হয়েছে। আমরা সেই জায়গাগুলো ব্যবহার করি কি জন্য জানেন? যেমন ধরুন উত্তরা 30 প্রকল্প করার জন্য, ধনী তোষণ হাউজিং নীতিমালার একটা এক্সাম্পল বানানোর জন্য। কিন্তু ওই জায়গায় কিন্তু ওই ট্রান্সপোর্ট স্টেশনটা হওয়ার কথা, মাল্টি মোডাল ট্রান্সপোর্টেশন। এবং একইভাবে যে কোনো জায়গায় আপনি যদি তাকে বলেন যে তুমি স্টেশন দরকার, অমুক জায়গায় চলে যাও, নো, এগুলো স্ট্র্যাটেজিক পজিশনিং আছে, জিওগ্রাফিক্যাল পজিশনিং আছে। সেই জায়গায় আপনি যদি ধনী তোষণ করার জন্য ভূমি অধিগ্রহণ করতেই পারেন। আপনি যদি প্রকল্পের পর প্রকল্প, ঝিলমিল দ্বিতীয় পর্যায়ে করার জন্য সংসদ সদস্যরা নাকি জমি পায় না, সেই জন্য তাদের জন্য নতুন নতুন প্রকল্প রাজুক চেয়ারম্যান ঘোষণা করলেন, সেগুলো করতে পারেন। আর মাল্টি মোডাল স্টেশনের জন্য, যেটা অর্থনীতির গতিশীলতার জন্য সরকার প্রধান থেকে শুরু করে সকলে চিৎকার করে বারবার যে দাবিগুলো করছেন, সেটার জন্য গুরুত্বপূর্ণ। তার জন্য জমি অধিগ্রহণ করতে পারেন না, তার জন্য জমিকে ব্যবস্থাপনা করতে পারেন না। অগ্রাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা জায়গা মতো করতে পারছি না। এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বৈষম্য। আমরা কিন্তু ভীষণ অর্থনৈতিক বৈষম্য তৈরি করছি নগরীতে। গণপরিবহন ব্যবস্থা একদমই নাই। গণপরিবহন ব্যবস্থা যদি না থাকে, তার মানে সিংহভাগ মানুষ যারা অর্থনীতির বুনিয়াদ, তাদেরকে আপনি পরিবহনের ক্ষেত্রে একদম নির্জলা অপান্ত বানিয়ে ছেড়ে দিয়েছেন। এটি তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং আজকে আপনারা যে প্রকল্পগুলি নিচ্ছেন, এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেটা কাকে সুবিধা দেবে? সেটা সেই উচ্চবিত্তদের সুবিধা দিবে যারা 8 থেকে 10% প্রাইভেট গাড়ি চালান, অথবা তার একটু পরের স্তরে যারা মেট্রো রেলে এফেক্টিভে 100 টাকা, ভর্তুকি সহ 200 টাকা হয়, 100 টাকা করে দিয়ে চলতে পারবেন। এবং স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বলছে, গবেষণা করে 2013-তে মানুষের দৈনিক এই খাতে ব্যবহার গড় হচ্ছে মধ্যবিত্তদের 60 টাকা। তো এই যে বিবেচনা বোধের অভাব, এই বৈষম্যের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদেরকে এইগুলি বাস্তবায়নে বিরাট ভূমিকা রাখছে, বাস্তবায়ন না করতে পারা। এবং সবশেষে হচ্ছে বিকেন্দ্রীকৃত করতে না চাওয়া। ঢাকা শহরকে এই মুহূর্তে আশেপাশের যে শহরগুলো রয়েছে তার সাথে যদি শুধু সড়ক যোগাযোগের পাশাপাশি কমিউটার রেল যোগাযোগের মাধ্যমে সংযোজিত করে দেন, নৌপথ যোগাযোগের মাধ্যমে দ্রুত আসা যাওয়ার জন্য আপনি রিভার বাসের ব্যবস্থা করে দেন, আপনি এই শহরে, এই মরার শহরে কেউ থাকবে না। এবং এই সমাধান কিন্তু 80-র দশকে বোম্বে যখন চোপ হয়ে যায়, তখনই যে সদ্য প্রয়াত স্থপতি চার্লস কুরিয়া, তিনি সমাধান দিয়েছিলেন। আজকের বোম্বে কিন্তু সেই সময় আমার মতো অবস্থায় ছিল, এবং দ্রুততম সময় সেই বোম্বের অনুকরণে কলকাতা শহরও সমাধানের পথে চলে গেল। এবং এখন কিন্তু কলকাতা শহরে সবাই মিলে থাকে না, সকালবেলা সবাই ট্রেনে করে আসে, আবার বিকেলবেলা সবাই ট্রেনে করে চলে যায়। এবং এই বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আলোচনা একেবারে শেষ পর্যায়ে আপনাদের কাছে আমি বুলেট আকারে জানতে চাবো, যেটা ইকবাল হাবিব মাত্র বললেন যে যানজট সহনীয় মাত্রায় রাখতে করণীয় এবং দ্রুততম সময়ে কি সমাধান করা যায় এই যানজটের তীব্রতা থেকে বাঁচার জন্য। আমি খুব সরলভাবে বলবো, দুটো মেয়র সাহেব আছেন, ওনারা সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর কাছে যে বলুন যে আপনারা কিছুদিনের জন্য হলো আমাদেরকে একটু ক্ষমতায়ন করে পরীক্ষা করুন যে আমরা পারি কিনা। এবং সেটা ক্ষমতায়নটা কি হবে, যে রাজু পুলিশ এবং রাস্তার ট্রাফিক পুলিশ, সব ধরনের যারা নাগরিক সেবার সাথে জড়িত তাদেরকে ডেপুটেড করে দেওয়া হোক উনাদের আন্ডারে, 3 বছরের জন্য করে দেওয়া হোক উনাদের ইলেকশন পিরিয়ডে, এবং তারপরে তাদেরকে জাজ করা হোক যে তারা ব্যর্থ হয়, ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু এটা যদি রাজনৈতিকভাবে করতে পারে
তাহলে আমি কিছু ভবিষ্যৎ দেখতে পারি। তা না হলে এক মেয়র রাস্তা পরিষ্কার করে যাবে, আবার পুলিশই লোক দিকে বলবে যে রাস্তাটা ভরে ফেলো, কারণ আমাকে চাঁদা দিয়ে তুমি রাস্তা অধিকার নিয়ে নাও। এইটা তো গ্রহণযোগ্য হতে পারে। জি জি, ধন্যবাদ সুলতান মাহমুদ। আমি এই জায়গায় দ্রুত সমাধানের জায়গাটা হলো আসলে দীর্ঘ যে জট সেটিকে দ্রুত একেবারে হবে না, এটিকে সময় লাগবে, এটি ফেজ ওয়াইজ যেতে হবে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, এবং সেই জন্য যেটি করতে হবে, উনি যেটি বলেছেন, হাসান মনসুর যিনি যেটা বলেছেন, সেটি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই দুই মেয়রকে বা সরকারকে রাজনৈতিক চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সুবিধা লুফে নেওয়ার যে মানসিকতা আমাদের তৈরি হয়েছে বা সুবিধা দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে, সেটির ঊর্ধ্বে উঠে আমাদের এই প্রকল্প যেগুলো নেওয়া আছে এবং যে পরিকল্পনাগুলো নেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। তবেই আমাদের এই অর্থনৈতিক যে ফ্লো যেটা আছে বা গতি প্রবাহ আছে, সেখানে যে প্রতিবন্ধকতা আছে সেই প্রতিবন্ধকতা কেটে যাবে। আমি মনে করি যে সমন্বিত কর্মধারা তৈরি করা প্রয়োজন এবং তার জন্য সমন্বয়ের প্রয়োজন। সরকারের নীতিমালাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো গণমানুষের কল্যাণের জন্য অনেক বেশি মোবিলিটি করিডোরকে নিশ্চিত করার জন্য প্রয়োজন, সেগুলিকে বাস্তবায়ন করা প্রয়োজন। বৈষম্যহীন একটি নীতিমালা কার্যক্রম আমাদের জন্য অগ্রাধিকারের মধ্যে থাকে এবং বিকেন্দ্রীকৃত ঢাকা তৈরি করার জন্য মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, অর্থনৈতিক উন্নয়নে অন্যতম প্রধান অন্তরায় হল যানজট। যথাযথ পরিবহন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় দেশে যানজটের তীব্রতা প্রতিনিয়তই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাই দেশের সকল গুরুত্বপূর্ণ শহরগুলোর পাশাপাশি বিশেষ করে ঢাকা শহরের যানজট নিরসনে ট্রাফিক, সিটি কর্পোরেশন ও যোগাযোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে একসাথে কাজ করতে হবে। সড়কের উপর চাপ কমাতে রাজধানীর সাথে আন্তঃরেল ও আন্তঃনৌপথের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজ দ্রুত সম্পাদন করতে হবে। সর্বোপরি যানজট নিরসনে একটি সঠিক যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন করতে হবে। সরকার ইতিমধ্যে যানজট নিরসনে যে সকল প্রকল্প গ্রহণ করেছে তার বাস্তবায়নে সকল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।